হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে পুলিশ পরীক্ষার যে সেশনটা আমরা স্পেশালি শুরু করেছি, যেখানে ডাব্লিউবিপি পরীক্ষার 2012 থেকে শুরু করে, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর, তারপর কলকাতা পুলিশ, তারপর আবগারি, প্রত্যেকটা যে পরীক্ষা হচ্ছে সেই প্রত্যেকটা পরীক্ষারই প্রশ্নপত্র 2012 থেকে শুরু করে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোকে কিন্তু আমরা রিপিটেডলি আলোচনা করছি, একের পর এক আলোচনা করছি, এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমরা দেখতে পাবে যে কোন পরীক্ষায় কবে সেই প্রশ্নগুলো এসেছিলো। এবং আমরা কিন্তু অলরেডি 2012 থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সেটার একটা আলাদা করে পিডিএফ তৈরি করেছি, যেখানে প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছু সেখানে কিন্তু রয়েছে। তো সেই পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে 9564345236। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা WBP PDF এই কথাটা লিখেই তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে সেই পিডিএফটা সেখানে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তার সাথে তোমাদেরকে দেওয়া হবে 2023 প্লাস 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ। ঠিক আছে, তোমরা সেটা সংগ্রহ করে নিতে পারো। বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করি আজকের সেটের প্রথম প্রশ্ন। বলেছে PN ঠাকুর কার ছদ্মনাম? এটা আরও একটা ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন দিয়েছে, অর্থাৎ এটা সাহিত্য থেকে একটা ক্যাটাগরি বলতে পারো। সাহিত্য থেকে বা কোনটা কার বই, কোন বইটা কার লেখা, এই চরিত্রটা কোন বই থেকে নেওয়া হয়েছে, এই সমস্ত কোয়েশ্চেন ডাব্লিউবিপিতে কিন্তু প্রায় আসতে দেখা যায়। ওকে, তো এই টপিকটা ভালো করে দেখে রাখবে, ছদ্মনামের লিস্টটা ভালো করে রেডি করবে। তো PN ঠাকুর কার ছদ্মনাম? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাসবিহারী বসু, অপশন নাম্বার সি, রাসবিহারী বসু। এটা এসেছিল ডাব্লিউপি কনস্টেবল মেন্স পরীক্ষা 2020-তে। সুভাষচন্দ্র বসু অরল্যান্ডো মাজোটা নামে কিন্তু বিদেশে যখন তিনি যাত্রা করেন সেই সময় কিন্তু তিনি সেই নামটা ব্যবহার করেছিলেন। এছাড়াও তার আরও অনেক ছদ্মনাম ছিল। মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? মিতিন মাসি, মিতিন মাসি কি? মিতিন মাসি হচ্ছে একজন গোয়েন্দা ক্যারেক্টার বা একজন ডিটেকটিভ। তো এই গোয়েন্দা চরিত্রটি কে সৃষ্টি করেছেন? বাণী বসু, নবনীতা হোসেন, দেবসেন, সুচিত্রা ভট্টাচার্য নাকি শীর্ষেন্দু মুখোপাধ্যায়? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, সুচিত্রা ভট্টাচার্য। এইটাও কিন্তু ওই ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2020 সালের পরীক্ষার প্রশ্নপত্র। যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপর আসি 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018। যেহেতু এটা 2018 সালের পরীক্ষার প্রশ্নপত্র, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর 2018, সেই কারণে 2018টা। তো আমাদেরকে কিন্তু 2024-এরটা বা 2025-এ যদি দেওয়া হয়ে থাকে পরীক্ষার আগে, তাহলে সেই আপডেটটা কিন্তু রেখে নিতে হবে। ঠিক আছে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা পেয়ে যাবে, সেটা করতে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত থাকা। এবং আজকে আমরা বেশিরভাগই সাহিত্য রিলেটেড কোয়েশ্চেনই তোমাদেরকে করাবো, যেগুলো ডাব্লিউবিতে এসছে। টপিকগুলো তোমরা ভালো করে বুঝবে এবং সেগুলো থেকে প্র্যাকটিস এবং সেগুলো থেকে প্রস্তুতিটা করবে। তো এটা সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার ডি, ঋদ্ধি সেন। ঠিক আছে, পরের নাম্বারে আসবো। দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান, আর্গুমেন্ট থেকে আর্গুমেন্টিভ কথাটা, তাই তো? দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা? NC চৌধুরী, অরুন্ধতী রায়, চেতন ভগত নাকি অমর্ত্য সেন? এটাও কিন্তু ডাব্লিউবিপি SI 2018 সালের প্রশ্ন। দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান এই বইটি লিখেছেন ভারতের খুবই খ্যাতনামা অর্থনীতিবিদ অমর্ত্য সেন। খ্যাতনামা কেন বললাম? কারণ অমর্ত্য সেন 1998 বা 1998 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিসে? অর্থনীতিতে। ঠিক আছে, অর্থনীতিতে তিনি নোবেল পেয়েছিলেন। এরপর আ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই যে বললাম বই, অর্থাৎ বুকস অ্যান্ড অথর্স, এই যে টপিকটা বুকস অ্যান্ড অথর্সের যে চ্যাপ্টারটা, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু আসে। আ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির রচয়িতা কে? এখানে 4 জন নাম রয়েছে। যারা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তোমরা প্রত্যেকে 4 জনকে ভালো করে চেনো, যারা জানো তারাও অনেককেই চেনো এখানের মধ্যে। তো VVS লক্ষ্মণ, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, এই মানুষদেরকে যারা চেনেন না এবং কম মানুষই পাওয়া যায়, তাই না? তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সৌরভ গাঙ্গুলি। আর সেঞ্চুরি ইজ নট এনাফ,
বাকিদেরটাও জেনে নিই। ভিভিএস লক্ষ্মণ যেটি লিখেছেন 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড, এটা হচ্ছে তার লেখা আত্মজীবনী। কার? ভিভিএস লক্ষ্মণের। সচিন তেন্ডুলকার তো আমরা প্রত্যেকে জানি, প্লেয়িং ইট মাই ওয়ে, তাই তো, প্লেয়িং ইট মাই ওয়ে। রাহুল দ্রাবিড়েরটা কী হচ্ছে? দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট। ঠিক আছে, আমি নিজে তো ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা একটু এটা কালেক্ট করে নেবে। দ্য নাইস গাই হু ফিনিশড ফার্স্ট, তাই তো। পরের নাম্বার, নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পেয়েছিলেন? এবার তোমাদেরকে দেখে নিতে হবে, যেহেতু এটা 2018 সালের প্রশ্ন, তাই জন্য সেটা সেই বছর খুব প্রাসঙ্গিক ছিল। অর্থাৎ এই বছর যারা ইন্টারন্যাশনাল পুরস্কার পাচ্ছে, বিশেষ করে ভারত বা ভারতের প্রতিবেশী দেশগুলো, বা সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই গোটা পৃথিবীতেই যারা যারা পাচ্ছে বিশেষ পুরস্কারগুলো, যেমন নোবেল পুরস্কার হয়ে গেল, অস্কার হয়ে গেল, ঠিক আছে, জ্ঞানপীঠ হয়ে গেল, তারপর আরও যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে সেগুলোর তালিকাগুলো ভালো করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে রেডি করে রাখবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে দেখানোর অর্থই হচ্ছে তোমাদের সঙ্গে এই প্রশ্নগুলো আলোচনা করে নেওয়া, যাতে করে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন আসে। তো সেটা হচ্ছে অপশান নাম্বার এ, শেখ হাসিনা। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? যারা এর আগের দিনে ক্লাস করেছো তারা এই প্রশ্নটা একদম চিনে গেছো, আগের দিন আমরা এটা আলোচনা করে নিয়েছি। এই প্রশ্নটা এসছে কবে? ডাব্লিউবিপি কনস্টেবল 2018 সালের পরীক্ষা, ডাব্লিউবিপি কনস্টেবল 2028। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি রচনার যে নাটকটা রয়েছে সেটাকে ইংরেজিতে অনুবাদ কে করেছেন? কারেক্ট অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম এই নীল দর্পণ নাটককে মাইকেল মধুসূদন দত্ত একটা ট্রান্সলেট করে তার একটা নাম দিয়েছিলেন, টাইটেলটা, সেই টাইটেলটা কী সেটা তোমরা লিখবে হোয়াটসঅ্যাপে, এটার কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, যে এই নীলদর্পণ নাটকটা তিনি কোন শিরোনামে লিখেছিলেন? পথের পাঁচালী কে লিখেছেন? পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, বুদ্ধদেব গুহ নাকি আশাপূর্ণ দেবী? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্র পরবর্তী সাহিত্যিকদের যে ক্যাটেগরিগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখে রাখা, এবং তাদের যে বিখ্যাত যেই সমস্ত লেখার জন্য তারা পরিচিতি লাভ করেছিলেন সেগুলোকে কিন্তু দেখে রাখবে। তাদের সব লেখা পড়ার দরকার নেই, ঠিক আছে, তাদের সব লেখা পড়ার দরকার নেই। যেমন আমি যদি বলি গীতাঞ্জলি, তাহলে একবারে ফট করে নামটা চলে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেরমই প্রত্যেকটা লেখক কবি তাদের কিন্তু বিখ্যাত বিখ্যাত কিছু উপন্যাস বা কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলোর জন্য তারা পরিচিতি লাভ করেছেন, সেগুলোকে ভালো করে পড়ে রাখতে হবে যেন তোমার একবারে মনে পড়ে যায়। যেমন আমি যদি বলি যে মেঘনাদ বধ কার লেখা, তুমি যেন চট করে বলে দিতে পারো মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, সেইভাবে কথাটা কিন্তু আমি বলছি। তো পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার এ। হুতম প্যাঁচা কার ছদ্মনাম বা হুতম প্যাঁচা নামে কে পরিচিত? কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। এটা কবেকার ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা 2018। হুতম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? হুতম প্যাঁচা। কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার কালীপ্রসন্ন সিংহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো রয়েছে তার ছদ্মনাম, তার মধ্যে অনিলা দেবী, এটা কিন্তু অনেকবার আসতে দেখেছি, এটা রিপিট কোশ্চেন প্রচুর হয়েছে ডাব্লিউপিতে। তুমি যতবারই দেখবে কোয়েশ্চেনগুলো, তুমি যখনই পর্যালোচনা করবে লাস্ট 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 15 ইয়ার্স, তুমি দেখবে প্রচুর কোয়েশ্চেন রিপিট, প্রচুর কোয়েশ্চেন। তো সেই কারণে পিওয়াইকিগুলো খুব দরকার। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা সংস্কৃতে একটা ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ঠিক আছে, আর মাইকেল মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম নামে লিখতেন। নেক্সট, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? কোন এশিয়াবাসী, মানে ভারতীয় নয়, এশিয়া, প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? আং সাং সু কি, রবীন্দ্রনাথ ঠাকুর, মালালা ইউসুফজাই, সিভি রমন। তাহলে এখানে যদি আমরা টাইমিংগুলোকে পাশাপাশি লিখি, অর্থাৎ তাদের সেই নোবেল পাওয়ার সময়গুলোকে যদি আমরা লিখি, তাহলে শেষ থেকে শুরু করছি। এখানে কি সিভি রমন রয়েছে,
চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1930-তে তিনি পেয়েছেন, 1930। রবীন্দ্রনাথ ঠাকুর 1913, মালালা ইউসুফজাই পাকিস্তানের শান্তিতে নোবেল পেয়েছেন 2014-তে। আর আং সাং সুকি মিয়ানমারের, তিনিও শান্তিতে পেয়েছেন 2017-তে, তাই না? তাহলে এখানে সবচেয়ে প্রাচীন কে হলেন? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য পেয়েছেন? গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ। কী নাম গীতাঞ্জলির ইংরাজি অনুবাদটা? সং অফারিংস। সং অফারিংসের জন্য তিনি কিন্তু নোবেলটা পেয়েছেন, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, তাই তো? নেক্সট, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্থাৎ লিটারেচারে হাইয়েস্ট অ্যাওয়ার্ড ভারতবর্ষে কী দেওয়া হয়? আমরা যখন এই সাহিত্যের কথা বলি তখন কিন্তু আমরা নোবেলটাকে এক ধরনের এক জায়গাতে রাখি যে এটা একটা বিশ্বমানের একটা খ্যাতি, তাই তো? এবার যখন আমি ভারতবর্ষ আসি, যখন আমি পশ্চিমবঙ্গ যদি বলি, পশ্চিমবঙ্গে কী রয়েছে? সেখানে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় সাহিত্যে, তাই না? তাহলে এখানে যেটা বলতে হবে যে সাহিত্যে ভারতবর্ষের মধ্যে সবথেকে যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড সেটা কোনটা? অপশানসগুলো কী কী রয়েছে? দাদা সাহেব ফালকে পুরস্কার। দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কারটা কেন দেওয়া হচ্ছে? ওটা সিনেমার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, তাই না? তারপর এটা কী রয়েছে? সাহিত্য একাডেমি পুরস্কার। সাহিত্য একাডেমি পুরস্কার আমরা যখন দেখব, বিখ্যাত ভারতবর্ষে যত লেখকরা রয়েছে তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়ে থাকেন। আচ্ছা, তারপরে কী হচ্ছে? পদ্মভূষণ, জ্ঞানপীঠ। তো সঠিক উত্তর কী? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, জ্ঞানপীঠ পুরস্কার। এটা কবে আসছে? WBP লেডি কনস্টেবল পরীক্ষা 2018-তে। তোমাদের তো একটা হোম টাস্ক দেওয়া হলোই, আরেকটা হোম টাস্ক আজকের ক্লাসের সঙ্গে সম্পর্কিত। একটা বইয়ের নাম তোমরা লিখবে, নো স্পিন। নো স্পিন। তোমাদের বলতে হবে এই বইটা কার লেখা, নো স্পিন, ঠিক আছে? এই বইটা কার লেখা। তো আমরা এইভাবেই কিন্তু WBPর সেশনটা চালাবো, আমাদের কন্টিনিউ চলতে থাকবে 8টা থেকে, রোজ 8 PM তোমরা পেতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।